৫-১০ কোটি নয়, ব্যাংকে গোপন এফডিআর প্রায় ৭১ কোটি টাকা। নোয়াখালী, সেনবাগ ও ঢাকার ডেমরার একের পর এক জমি আছে, কুরিয়ার কোম্পানিও। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যের বিলাসবহুল নগরী দুবাইও আছে বাড়ি। আর এগুলো হলো নোয়াখালী সেনবাগের সাবেক ছাত্রলীগ নেতা শামসুউদ্দিন আহমেদ রিয়াদের সম্পদের ফিরিস্তি, যার তদন্তে নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর আয়কর গোয়েন্দারা। রুহুল আমিনের রিপোর্ট। কুরিয়ার সেবায় খুব একটা নামডাক নেই এজেআর এর। প্রতিষ্ঠানের কারওয়ান বাজার শাখায় ব্যবসার অবস্থা জানতে ৭১। শাখা প্রধান দাবি করেন ১০-১২ জন কর্মীর এই ইউনিট লোকসান গুণে নিয়মিত। বিভিন্ন জায়গা লাগে না যে এরিয়াতে একটা অফিসিয়ালি ভালো হয়, ওই হিসাবে এটা কারওয়ান বাজার বুঝেন তো, হার্ডওয়্যারের মার্কেট, এর টাকা ভাগ খুব কম, ৮০,০০০ টাকা, ১০০ টাকা, ১২০ টাকা। তবে মহাখালী শাখার চিত্র কিছুটা ভালো। অফিস জরাজীর্ণ হলেও মুনাফা হয় নিয়মিত, যার লেনদেন হয় পুরোটাই নগদ টাকায়। তেলের যে বিষয়টা, এগুলো আমরা কোম্পানিকে দিয়ে দিই। আমাদের এখানে ধরেন বাকি বুকিং বেশি হয়, আমার এখান থেকে যে পার্সেলগুলো বুকিং হয় ভাড়া বাকি থাকে, এটা বিভিন্ন শাখায় যায়, ওখান থেকে ভাড়াটা কালেক্ট করে। কুরিয়ার ব্যবসায় বড় বড় প্রতিষ্ঠানের তুলনায় এজেআর এর অবস্থান নাজুক হলেও ২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির মালিকের হাতে আসে কোটি কোটি টাকা, যা রাখা হয় কয়েকটি ব্যাংকে। বিভিন্ন শাখায় থাকা প্রায় ৭১ কোটি টাকার গোপন এফডিআর এর দলিল পেয়েছেন এনবিআর এর কর গোয়েন্দারা। এর মধ্যে ব্যাংক এশিয়ায় ১৮ কোটি ৬৬ লাখ, ব্র্যাকে ১৫ ও প্রাইমে ১০ কোটি। আর এসবের মধ্য থেকে ৬৪ কোটি টাকা আটকে দিয়েছেন কর গোয়েন্দারা। সম্পত্তি যদি গোপন করা হয়, তাহলে আয়কর আইনের বিধান হচ্ছে তাকে একটা টাইম মেশিন দেওয়া হয়েছে। সে টাইম মেশিন দিয়ে অতীতে যে কোনো পিরিয়ডে তারা যেতে পারবেন, অতীতে যে কোনো পিরিয়ডে, তাহলে তাকে সে করটা দিতে হবে। যদি ২৫% বা ৩০% হয়, সে করটা দিতে হবে, তার উপর দিয়ে সুদ দিতে হবে, তার উপর আবার জরিমানা আছে। কোম্পানিটির উত্থানও বিস্ময়কর। এজেআর কুরিয়ারের মালিক শামসুদ্দিন আহমেদ রিয়াদ ছিলেন নোয়াখালীর সেনবাগ ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা। ২০১৮ সালে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেন পরের বছর। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায় আসার আগেই শামসুদ্দিনের ৪টি ট্রাক ধরা পড়ে গোয়েন্দা পুলিশের হাতে। তখন তড়িঘড়ি করে কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে গাড়ি ছাড় করান। এরপর দ্রুতই ব্যবসা বড় করেন শামসুদ্দিন। বর্তমানে এজেআর এর সারা দেশে শাখা ১৪৪টি, আর পরিবহনে নিয়োজিত ছোট বড় মিলিয়ে ২৯০টি গাড়ি। কর গোয়েন্দাদের হিসাবে এসব গাড়ি কেনায় ২০২৩-২৪ অর্থ বছরে ২৯ কোটি টাকা খরচের তথ্য গোপন করা হয়। এছাড়া ক্যাশ লেনদেন হওয়ায় শত শত কোটি টাকার বিক্রি সামনে আনেনি কোম্পানিটি, যদিও অভিযোগ অস্বীকার করেন কোম্পানির কর্মকর্তারা। 100% যে অ্যাসেটের কথা বলতেছেন, আমরা পুরোটাই আমরা শো করছি। এনবিআর বললে তো ব্যাংকরা আমাদেরকে কোশ্চেন করুক, আমাদেরকে শোকস করুক, আমাদেরকে ডিমান্ড করুক, সেটা না করে আপনাদের কাছে তথ্য যায়, আমরা তো জানি না। শামসুদ্দিন স্ত্রীসহ পলাতক দুবাইয়ে, সেখানেও বিলাসবহুল সম্পদ গড়ে তুলেছেন বলে তথ্য পেয়েছেন এনবিআর কর্মকর্তারা, যার অনুসন্ধান চলমান। দেশেও বিভিন্ন স্থানে কিনেছেন একরের পর একর জমি, যদিও এখনও সামনে আসেনি সম্পদের উৎস। রুহুল আমিন, ৭১, ঢাকা। ২০২৫ সালে অভিযান চালিয়ে পৌনে ১৬৩ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। আছে বিদেশি মদ, সিগারেট সহ বিপুল বৈদেশিক মুদ্রা। কাস্টমস দিবসের অনুষ্ঠানে তথ্য জানানো হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি শুল্ক কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি। মইনুল হাসানের প্রতিবেদন। বিশ্ব রাজস্ব ব্যবস্থায় আয়কর থেকে সিংহভাগ আয় হলেও বিপরীত চিত্র বাংলাদেশে। এখনও বড় নির্ভরতা রয়ে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য বা কাস্টমসের উপর, যেখানে সবশেষ অর্থ বছরে এসেছে ২৭%, যদিও স্বাধীনতার পরের বছরে যা ছিল ৯০%-এর মতো। আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তারা বলেন, ২৫ বছরে রাজস্ব আদায় বেড়েছে ২৩ গুণ। এ সময় ২০২৫ সালের চোরাচালান বিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বলা হয়, আটক করা হয়েছে প্রায় পৌনে ১৩,০০০ ভরি স্বর্ণ, যার দাম ১৬৩ কোটি টাকা। এছাড়া ১৫০ কোটি টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রা, ১৫,০০০ লিটার মদ ও প্রায় ৩ লাখ কার্টন বিদেশি সিগারেট আটক করে কাস্টমস। আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, এই সফটওয়্যারটা যখন অপারেশনাল হবে, আমরা তখন রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারকে ফুলি অপারেশনাল করবো, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার ডিসাইড করবে বাংলাদেশে কোন জায়গায় কোন কনসাইনমেন্ট এক্সামিনেশনে যাবে।
বক্তারা বলেন, শুল্ক নীতি যৌক্তিক না হলে তৈরি হবে না প্রতিযোগিতামূলক পরিবেশ। তাই রাজস্ব আহরণ ছাড়াও ব্যবসা সহজ করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। ট্যারিফ র্যাশনালাইজেশন, ট্যারিফ মডার্নাইজেশন এবং ট্রেড ফ্যাসিলিটেশন, এই কয়েকটা বিষয় যদি খুব বেশি জোরে পদক্ষেপ না নেওয়া হয় আগামী 3 থেকে 5 বছরে, বাংলাদেশ ইকোনমি উইল fall behind many other competitive economies. Non-tariff barrier is not legal barriers. Technical barriers to trade, এটাকে সবাই মেনে নেয়। Non-tariff issuesকে কেউ মানতে চায় না। আমি যদি ট্যারিফ পলিসিকে রেশনালাইজ না করি, আমার ট্রেডের কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলবো। অনুষ্ঠানে কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, স্বচ্ছতা বাড়াতে শতভাগ অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। একটাই হবে আমার ডিসিশন মেকিং এর মূল ট্রিক্স, যে এটা আমার দেশের জন্য ব্রডলি ভালো কিনা। আমরা কোনো অবস্থাতেই কম্পার্টমেন্টাল এবং মায়োপিক এবং আমাদের ডিপার্টমেন্টাল চিন্তা করা আমাদের উচিত না, সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনায় অশুল্ক বাধা নিয়ে ইইউ 15টি আপত্তি দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব। বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে কয়েকটি দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রায় 15টাই কাস্টমসের প্রসেস রিলেটেড। মইনুল হাসান, 71, ঢাকা। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়তে পারে আরও 1 মাস। এর আগে চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণী রিটার্ন জমার জন্য 2 দফায় সময় বাড়িয়েছিল এনবিআর, যা শেষ হবে 31 জানুয়ারি। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, এখন পর্যন্ত অনলাইনে আয়কর জমা দিয়েছেন 35 লাখ করদাতা। বিপরীতে নিবন্ধন করেছেন 48 লাখ ব্যক্তি করদাতা। ফলে সামগ্রিক বিষয় আমলে নিয়ে আরও 1 মাস অর্থাৎ 28 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। চলতি অর্থ বছরে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করে এনবিআর। অবশ্য এই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে সময় বাড়ানোর জন্য এনবিআরকে চিঠিও দিয়েছে সারা দেশের কর আইনজীবীদের সংগঠনগুলো। জানুয়ারির 25 দিনে প্রবাসী আয় ছাড়ালো $2.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়, এ সময় এসেছে $261 কোটি 80 লাখ। গেল বছরের একই সময়ে হার ছিল $167 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে এ সংখ্যা বেড়েছে 56% বেশি। সে হিসেবে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশে এসেছে $1,888 কোটি, যা গেল বছরের একই সময় ছিল $1,545 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 22% বেশি। উল্লেখ্য, গেল ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল $322 কোটি। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর থাকা 15% শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। বলেন, দেশটি বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করছে না, তাই দক্ষিণ কোরিয়ার গাড়ি, কাঠ, ওষুধ সহ অন্যান্য পণ্যে পাল্টা শুল্ক 15 থেকে 25% উন্নতি করা হচ্ছে। তবে এই শুল্ক বৃদ্ধি এরই মধ্যে কার্যকর হয়েছে কিনা তাই স্পষ্ট করা হয়নি। মূলত মার্কিন বাজারে গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে থাকে দেশটি। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে $132 বিলিয়ন পণ্য রপ্তানি করে দক্ষিণ কোরিয়া। মার্কিন নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরে আলোচনায় ভারত, ইউরোপীয় ইউনিয়ন। অবশেষে ট্রাম্পের আগ্রাসী নীতির বলি 2 পরাশক্তি করে ফেলেছে এক বাণিজ্য চুক্তি, যা চূড়ান্ত হয়েছে নয়াদিল্লি সম্মেলনে। এতে একদিকে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়বে ইউরোপে, অন্যদিকে কমবে ইউর গাড়ি ও ওয়াইনের উপর থাকা বিশাল শুল্কের বোঝা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে ভারত ইইউ বাণিজ্য চুক্তি। দীর্ঘ 18 বছর আলোচনার পর বাস্তব রূপ পেতে যাচ্ছে দ্বিপাক্ষিক সমঝোতা। নয়াদিল্লির সম্মেলনে চূড়ান্ত হতে পারে তা। এতে তৈরি হবে 200 কোটি মানুষের জন্য এক নতুন বাজার, যা বৈশ্বিক মোট জিডিপির 1/4। European Union holds একদিকে চীনের আগ্রাসী অর্থনীতি ও একচেটিয়া উৎপাদন নীতি, অন্যদিকে ট্রাম্পের শুল্ক হার, দুয়ে মিলে চাপের মুখে ইউরোপ। একই সমস্যায় বিপাকে ভারতও। তাই নিজেদের মধ্যে বাণিজ্য চুক্তির তাগিদ দুপক্ষেরই। তথ্য বলছে, ভারতের মোট রপ্তানির 17% হয় ইউরোপে, আর আমদানির 9% বেশি। নতুন চুক্তিতে কমবে ইউরোপীয় গাড়ি ও ওয়াইনের উপর শুল্ক।
গাড়ির উপর 110% শুল্ক নামিয়ে আনা হবে 40%। তবে গাড়ির দাম হতে হবে 15,000 ইউরোর বেশি। আগামী বছরগুলোতে যা কমে আসতে পারে 10%। বাতিল হতে পারে ওয়াইনের উপর থাকা 150% শুল্ক। অন্যদিকে এই চুক্তির ফলে ইউরোপের বাজারে ভারতীয় ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও রাসায়নিকের সরবরাহ বাড়তে পারে। যদিও ভারতের তৈরি পোশাক, বস্ত্র ও প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এতে $195 কোটি রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের। বিশ্লেষকদের মতে এই সমস্যা সমাধানে প্রয়োজন মুক্ত বাণিজ্য চুক্তি। ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ। 2024-25 অর্থবছরে এ অঞ্চলে $136 বিলিয়ন বাণিজ্য করে ভারত, যেখানে ভারতের রপ্তানি $76 বিলিয়ন ও আমদানি $60 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে জার্মানিকে হটিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।